हेलो दोस्तों, कॉकरोचों, कीड़ों मकोड़ों। तो ऐसे ऐसे कॉकरोचों की जरूरत है यहाँ पे। खैर, लेकिन ज्यादा कॉकरोच आए नहीं है, 2-4 हजार हैं यहाँ पे। हम आवाज उठा दिए तो पाकिस्तानी हो गए। এটা কোনো মানে আছে? আমরা কি ছাত্ররা কি আমরা নিজের কথা বললে আমরা রাজাকার হয়ে যাব? देखिए, आगे सब लोग डिसाइड करेंगे क्योंकि ये लीडरलेस मूवमेंट है। यहाँ पे कोई एक लीडर है नहीं, यहाँ पे 2 लीडर नहीं है, 5 लीडर नहीं है। না, আমরা কোনো একক নেতৃত্ব, একক মুখপাত্র এটা রাখিনি। আমাদের এখানে যারা সমন্বয়ক আছেন তারাই যে কোনো সময় যে কেউ সামনে আসতে পারেন, কথা বলতে পারেন। তো এখানে কোনো একক নেতৃত্ব নেই আসলে। ৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত নাম। দলটিকে নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনা থাকলেও বাংলাদেশে তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে। কোনো রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম। এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। আমাদের সে সময়ে রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল, এটা সকলের জানা। ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে আজকে কত ২২শে অক্টোবর। অক্টোবরের এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম ৮টা ১১ মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। ৩ সময়ে জামায়াতের শীর্ষ ৩ নেতার বক্তব্য চেষ্টা করছেন নিজেদের অবস্থান তুলে ধরার, কিন্তু এই অবস্থানের কারণটা স্পষ্ট করছেন না কেউই। জামায়াতে ইসলামের প্রসঙ্গ আসলেই আলোচনায় আসে ১৯৭১ সালে দলটির ভূমিকার কথা। সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলিশিয়া বাহিনী গঠন করা হয়। এসব মিলিশিয়া বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে খুন, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ। আপনার ওই শেখ মুজিবুর নামে কোনো কিছুই নাই, আছে কি ভারতের দালাল। ভারতের দালাল একটা, এদেশের মানুষের সার্বভৌমত্ব বিক্রি করা একটা দালাল। যে ভারত তোষণনীতি করে সে হচ্ছে আরেকটা লন্দুক দর্জি। ব্রিটিশ ভারতে মুসলিম প্রধান অংশের নেতৃত্ব দিয়ে পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পর্বে ৪ জন নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। তারা হলেন A.K. ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এই ৪ নেতার হাতেই বদলে গিয়েছিল ভারত ভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি, যা পাল্টে দেয় মানচিত্র। ৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস জুড়েই হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। তবে ১৪ ডিসেম্বর রাতে একসাথে বহু বুদ্ধিজীবীকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল। সেদিন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে ১১০০ জনের বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ১৫০ জনই হত্যার শিকার হয়েছিলেন ঢাকায়, যাদের বেশিরভাগের মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজারের বধ্যভূমিতে। হত্যাকাণ্ডে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল আল-বদর বাহিনী। Yes, I could recognize my brother, Professor Abul Kalam Azad. He's professor of mathematics. When did he disappear? He was picked up from his house on 15th December by a half a dozen Al-Badr paramilitary force under the army command. ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে সে সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংঘ পুরোপুরি আল-বদরে রূপান্তরিত হয়। তাদের উপরে সুনির্দিষ্টভাবে বুদ্ধিজীবীদের হত্যা করার দায়িত্ব দেয়া হয়েছিল। ঢাকা শহরে আল-বদররাই মাইক্রোবাসে করে সবাইকে ধরে নিয়ে হত্যা করে।
সে সময় এই আলবদর বাহিনীর প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী। 1971 সালে তিনি ছিলেন তখনকার জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের প্রধান। 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা মূলত সামনে আসে 17 ডিসেম্বর। সে সময় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে বের হতে থাকে একের পর এক নিহত বুদ্ধিজীবীদের মরদেহ শনাক্তের খবর। ওই ঘটনাকে মানব ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছিল দৈনিক ইত্তেফাক। 71 সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ গবেষকদের হিসেবে 25শে মার্চের পর থেকেই সারা বাংলাদেশ জুড়ে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করে হত্যা শুরু হয়েছিল। কিন্তু নভেম্বর মাস থেকে সেই কর্মকাণ্ড আরও জোরদার করে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা। ইতিহাসবিদ মুনতাসির মামুন 2021 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি ছিল পুরো পরিকল্পিত আর এর শুরু হয়েছিল 25শে মার্চ থেকেই। কারণ সে সময় প্রথম আক্রমণ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর কারণ ছিল সামরিক শাসকদের বিরুদ্ধে প্রথমে দাঁড়িয়েছিলেন ছাত্র শিক্ষকরা। তাই আইয়ুব খানের আমল থেকেই বিশ্ববিদ্যালয়ের ওপর সামরিক শাসকদের একটা ক্ষোভ ছিল। পরবর্তীতে সেটার আরও বিস্তার হয়। রায়েরবাজার বধ্যভূমিতে একের পর এক বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে পাওয়ার ঘটনায় 20শে ডিসেম্বর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় স্বাধীন বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকার। আত্মসমর্পণের আগে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের কয়েকশো বুদ্ধিজীবীকে হত্যা করেছে বলে মুজিবনগর সরকারের বরাত দিয়ে পরের দিন খবর প্রকাশ করে জাতীয় দৈনিকগুলো। সেখানে উল্লেখ করা হয় যে বুদ্ধিজীবী হত্যার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী খান। আর সেই কাজে তাকে সাহায্য করেছিল আলবদর বাহিনী।